বাটারফ্লাই এফেক্ট শুনছো কলিজ এফএম 101.6 কইতের সময় এক্স্যাক্টলি 6টা আর এক্স্যাক্টলি 6টা যখন টিউসডে তোমরা জানো যে কি শুরু হয়ে যায় রাইট কলিজ এফএম এ শুরু হয়ে গেল কমিক বাজ এবং কমিক আমাদের সাথে অলরেডি জয়েন করেছে তাসিন ভাই তাসিন ভাই হ্যালো আমি ভালো আছি হ্যালো এভরিওয়ান তুমি মনে হয় একটু মোটা ঈদে গোশত কোনো হিসাব থাকে না না বুঝছো এই মানে একদম জাস্ট একটা উইক তুমি এক সপ্তাহে আমরা কিন্তু ঈদের পরে এটা আমাদের ফার্স্ট কমিক বাজার এপিসোড হ্যাঁ আমরা ঈদের দিনই মনে হয় পড়েছিল না রাইট হ্যাঁ হ্যাঁ লাস্ট টিউসডে তো ঈদ ছিল সেজন্যই ওটার পরে আজ আমরা রিফ্রেশড হয়ে অনেক খেয়ে একটু হয়তো মোটা হয়ে তারপর আবার আমরা চলে এনেছি তারপর আমি নিজেও করেছি আজ আমাদের সাথে একটা ব্যাপার নিয়ে গল্প করতে আমাদের গেস্ট যিনি আছেন তিনি কিন্তু আমরা নরমালি যে হিরোজ সুপার হিরোজ কমিক্স এগুলো নিয়ে বলি আজ যেই গেস্ট সে কিন্তু সুপার হিরোজ নিয়ে বলবে না সে আরো ফোকাস করতে চায় নন সুপারহিরো কমিক্স চিন্তা করো গোইং টু বি ইন্টারেস্টিং cuz I have heard মানে আমি শুরু থেকে কিন্তু আমরা সুপার হিরোজ এগুলো নিয়ে কথা বলি সেটাই মাথায় আসে সবার মানে সব সময় কমিক নিয়ে কথা বলি আসলে সুপার হিরো সুপারম্যান সবার আগে সবার মাথায় আসে ব্যাটম্যান আয়রন ম্যান স্পাইডারম্যান বাট আজ আমাদের নন সুপারহিরো কমিক নিয়ে কথা বলবেন তিনি কিন্তু ঢাকা ট্রিবিউনের সাব এডিটর একজন এবং এক্সিকিউটিভ রাইটিং কনসালটেন্ট এট Arclight Trading and Consultancies. Please welcome Mr. ABBA Niloy. Abba. I was calling him Abba. Okay, welcome to the show. How are you? Thank you so much for having me on the show. Thank you, Tasin bhai. Well, it's a pleasure to meet you. Like we said, usually কিন্তু আমরা সুপারহিরোদেরকে নিয়ে কথা বলি কিন্তু আজকে একদমই টোটালি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে আমরা পপ কালচারটাকে দেখবো which is the non superhero comics নিয়ে কথা হবে. So I'm actually excited to know a lot. কিন্তু তার আগে আমরা একটু নিলয়ের ব্যাপারেই জেনে নিই। নিলয় আমি তোমার কাছে আমি আসলে জানি ওকে অনেক 2-3 বছর আগে থেকে ফেসবুকে আমাদের পরিচয় হয়েছিল কিন্তু সেটা আমি চাই নিলয় আজকে তার ব্যাপারে তার কমিকের প্রতি এত ভালোবাসা পপ কালচারের নিয়ে যে এত চিন্তা ভাবনা ও কি করছে সেটা সে নিজেই পরিচয় দিবে আজকে বলো নিলয় আমি এখন আইইউবিতে অ্যানথ্রোপোলজি এবং লিটারেচার নিয়ে পড়াশোনা করছি আচ্ছা আমার লাস্ট ইয়ার এখন এর পাশাপাশি আমি ঢাকা ট্রিবিউনের সাব এডিটর হিসেবে আছি এবং আপনি যেটা বলেন যে আর এক্সিকিউটিভ কনসালটেন্সি রাইটার রাইট আর তো আমার থিসিস চলছে কাজ চলছে মাঝে মাঝে কাজ আর পড়াশোনা মাঝে মধ্যে কমিক্স পড়াও হচ্ছে ওয়াও নিলয় কিন্তু স্পাইডারম্যানের মতো পিটার পার্কার হ্যাঁ একদম মানে ওই যে থাকে না ওর হ্যাঁ এক্স্যাক্টলি একদম পুরো ম্যাচ করলো ওর ক্যারেক্টারটার সাথে এবং বাসে ঝুলে আমরা দেখছিলাম সবাই লিভিং স্পাইডারম্যান বাসে ঝুলে দেখেছে এই এর গায়ে ধাক্কায় পড়ছি আরেক টার্ন নিলে ওই গায়ে পড়ছি আমরা সবাই স্পাইডারম্যান ঝুলন্ত ম্যান অ্যাটলিস্ট আচ্ছা তো এটা তো ওর কাজের কথা আমরা জেনে নিলাম যে হোয়াট হি ইজ বেসিক্যালি বিজি উইথ সো এখন একটু কমিক নিয়ে জানতে চাই অ্যাকচুয়ালি কি দিয়ে অ্যাকচুয়ালি শুরু হলো কমিক পড়াটা বা হোয়াট ডু ইউ রিমেম্বার when you first একদম ফার্স্ট ডেজ গুলো কমিকের সাথে ইন্ট্রোডিউস হলে কি কমিক দিয়ে টিনটিন এন্ড অ্যাস্টেরিক্স টিনটিন আচ্ছা এটা মনে হয় অনেক তোমারও ছিল রাইট নাকি তোমার ফার্স্ট এ কয়টা কমিক্সের মধ্যে ছিল টিনটিন আমার ছিল স্ট্রিপ গুলো প্রথমে টারজানের কমিক স্ট্রিপস মেবি ওই যে ইত্তেফাকে যা বের হতো কিংবা ইন্দ্রজাল কমিক্স ওগুলো দিয়ে বাট ওরা তো আরেকটু পরে তখন ইন্দ্রজাল মনে হয় মার্কেট থেকে বাংলাদেশে আর অত পাওয়াই যেত না যখন ওরা আসে আমাদের সময় চাচা চৌধুরী বিল্লু পিঙ্কু রমন ওগুলো ছিল নন্টে ফন্টে প্রচুর ও নারায়ণ দেবনাথের হ্যাঁ নন্টে ফন্টে বাটুল দ্য গ্রেট হাদা ভোদা তুমি ওগুলোও পড়েছো হ্যাঁ শাবাশ এই তো আমাদের লাইনের মানুষ পুরো না আমি এটা বলছি কারণ নন্টে ফন্টে কিংবা হাদা ভোদা যে নিলয় ওগুলো পড়ে এসেছে আমার কিন্তু এটা আমি ঠিক জানতাম না আমার ওর সাথে যতই কথা হয়েছে হয়তো সুপারহিরো কমিক্স নিয়ে কথা হয়েছে আচ্ছা এনিওয়েজ আজ আমরা জানলাম নিলয় শুরু করেছো তাহলে এগুলো দেই তারপরে আস্তে আস্তে তোমার কোন দিকে কমিকে কোন দিকে গেল আমার যদি মনে হচ্ছে যে 90 দশকের শেষের দিকে স্টার প্লাস এবং স্টার ওয়ার্ল্ডে এক্সম্যান স্পাইডারম্যান এদের কার্টুনগুলো দেখাতো হিন্দিতে ভোরবেলা 6:30 ভোরে উঠতে উঠে দেখা লাগতো ওখান থেকে প্রথম এক্সপ্যান্ড দেখা তখন একটু পছন্দ আচ্ছা এবং একদিন নিউ মার্কেটে গিয়ে দেখি যে কমিক্স পাওয়া যাচ্ছে এখানে 15 টাকা 20 টাকা এরকম দাম তো একগাতে কিনে ফেললাম রাইট
কি ছিল সেগুলো? আমার জন্য হচ্ছে থর ছিল, দুটো ছিল থর, কিছু মার্ভেল নাইটস, আচ্ছা, আর কয়েকটা উলভারিন। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ইস্যুস সব। আচ্ছা, তারপর ইন্ডিয়ান প্রিন্ট গুলো, গথম কমিক্স ওগুলো। তো এরপর আর অনেক বছর কমিক্স পড়া হয়নি, কার্টুন দেখেছি শুধু। 2008 সালে গিয়ে আমি আমার ভাতিজার ল্যাপটপে আবিষ্কার করি যে ডিজিটাল কমিক্স। আচ্ছা, ডিজিটাল কমিক্স পড়েছে, তারপর ওখান থেকে ডিজিটাল কমিক্স। আচ্ছা, ডিজিটাল কমিক্স 2008 এর ওইদিকেই ছিল নাকি আরো আগে? ওটা লিগালি কিছু জায়গা থেকে ডাউনলোড করা যায়, ওগুলা জায়গা থেকে আর একটু পেমেন্ট করে একটা ওটা অনেকেই নিতে পারে, আরো অনেক ভাবে হয়তো অনেকে করতে পারে ওরকম। বাট হ্যাঁ, ডিজিটাল কমিক্স তো শুরু হয় কবে? 2000 মাঝামাঝি কিছু, খুব অনেক আর্লি শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, শুরুর দিকে। এবং আমি তখন পড়ছি অবাক যে এগুলো পাওয়া যায় ডিজিটালি সব জায়গায়। তো ওখান থেকে পড়া শুরু করেছি এক্সমেন দিয়ে। আচ্ছা, এক্সমেন পছন্দ তোমার মনে হয় খুব? অনেক। আর বাবুর আমি এক্সমেন প্রতি বায়াসড। অনেস্ট কনফেশন পুরা। ওকে, তোমার ফেভারিট এক্সমেন ক্যারেক্টার কে? উলভারিন? না না, উলভারিন আমি বললাম কারণ ও কিন্তু একটু ফেশিয়াল হেয়ার এরকম। আচ্ছা, সেটা খুব কমন, সবাই মানে যারা এক্সমেন পছন্দ করে তারা উলভারিনের জন্যই পছন্দ করে। আমি মোস্টলি যাদেরকে দেখি। না, অ্যাকচুয়ালি আমার গ্যাম্বিট কে পছন্দ। আচ্ছা, মানুষ হয় উলভারিন, সাইক্লপস অথবা গ্যাম্বিট, এই তিনজনকে বেশি। তোমার কি এই তিনজনের মধ্যে একজনও না? একজন। ও ওয়াও। জিন গ্রে? তাও না। বিস্ট? না। কে? কেবল টাইম ট্রাভেলার। জি। আচ্ছা, যে আশা করি আগামী ডেডপুল মুভিতে থাকবে। হ্যাঁ, সেটা আমরাও আশা করছি। আচ্ছা, so why did you actually like that character? What made you want time machine মানে টাইম ট্রাভেলার বলে? জি না, আমার আমি যে স্টোরি একটা দিয়ে শুরু করেছিলাম সেটার নাম ছিল মাসায়া কমপ্লেক্স। ওটাতে কেবল ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা। সো এখানে হাউ হি ওয়াজ দ্য অনলি পারসন স্ট্যান্ডিং এগেইনস্ট এক্সমেনের একটা দুটো টিম ছিল, ভিলেনদের ছিল আরো দুটো টিম, এবং ও একলা। আচ্ছা, সো দ্যাটস হোয়াট গট হিজ মানে একদম ইন্টারেস্টটা বাড়িয়ে দিল। কত দিক থেকে প্রেসার নিতে পারেন। ওকে, তবে হ্যাঁ, এটা খুব নামকরা একটা গল্প ওরকম। আর প্রথমে হয় কি, প্রথম দিকে যেটা পড়ে ইম্প্যাক্টটা হয়ে গেল, তখন আই গেস ওটার প্রতি আগ্রহটা বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। প্রথম ইমপ্রেশনটা ওটা থেকে যায় সারা জীবন। দ্যাটস ট্রু। তো নিলয়, আমরা জানি যে তুমি এক্সম্যান, বুঝতেই পারছি এক্সম্যান এবং এদের ফ্যান এরকম, বাট তারপর তুমি কিন্তু আমার সাথে যেটা কথা হচ্ছে নন সুপার হিরো কমিক্স এর দিকেও তোমার আগ্রহ আছে। এই ব্যাপারটা কি করে হলো? নন সুপার হিরো কমিক্স কোনগুলো তুমি? আমি এটা আরো জিজ্ঞেস করছি কারণ আমাদের সবারই ছোটবেলায় প্রথমে কিন্তু সুপার হিরো কমিক্সই পড়তাম, আদার দেন মনে করো ফানি স্ট্রিপস যেগুলো হয় ওগুলা ছাড়া কমিক যে চিকন পাতলা ইস্যু যেগুলো হয় সেটা আমরা সুপার হিরো ওগুলো পড়েই শুরু করি। তুমি কি করে গ্র্যাজুয়ালি শিফটটা হলো যে নন সুপার হিরো পড়বো, এরকম কি ব্যাপার? আমার একটা বলবো গুণ বা দোষ দুটোই বলা যেতে পারে, আমি খুব তাড়াতাড়ি পড়ি। হ্যাঁ, এটা সত্যি, অ্যাবনরমালি বেশি স্পিডে পড়ে। হ্যাঁ, আমার সবাই আমাকে এটা খোঁচা দেয় যে আমি কি আসলেই পড়ি নাকি শুধু পাতা উল্টে চাই। এটা অ্যাকচুয়ালি আমি তোমার সাথে শেয়ার করবো। তাসিন ভাই আসলে অফে আমাকে বলছিল যে ও কিন্তু অনেক কথা বলতে পারে, ও কিন্তু অ্যাবনরমালি কমিক পড়ে। আমি না বুঝছিলাম যে অ্যাবনরমাল মানে কি। বলতেন সুপার নরমাল, যে সামথিং মোর দ্যান নরমাল। নিলয় কিন্তু এটাও সুপার পাওয়ার বলবো যে অত ফাস্ট করতে পারে। আমি ভয় লাগে জিজ্ঞেস করতে। ও দেখা যাবে আমি একটা 5টা মোটা মোটা 500 পৃষ্ঠার বই দিয়ে রেখেছি, পরের দিন সে বলবে আমার তো শেষ হয়ে গেছে পড়া। আচ্ছা, এটা কি কমিকের ক্ষেত্রেই হয় নাকি নরমালি স্কুল বুকস এরকমই ভাবে পড়া হতো? পড়া বই ছাড়া সব বই, পড়া বই বাদে সব। There you go. Okay, now we know why. আচ্ছা, তো হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, তো আমার যতটুকু মনে আছে যে অনেক তাড়াতাড়ি পড়ার ফলে আমার কাছে আর কিছু পড়ার ছিল না। তো আমি গুগলে গিয়ে সার্চ ছিলাম যে বেস্ট গ্রাফিক নভেলস, বেস্ট কমিক্স টু রিড। আচ্ছা, এবং 10টা প্রত্যেকটা লিস্টের মধ্যেই কিছু কমন নাম ছিল, যেমন স্যান্ডম্যান, ওয়াচম্যান, ভি ফর ভেন্ডেটা, সবই আছে। এইসব দেখে আচ্ছা এগুলো ট্রাই করে দেখবো। এবং আস্তে আস্তে ওখান থেকে দেখলাম যে এগুলো কোনোটা কোনো সুপার হিরোর ব্যাপারে না। ওয়াচম্যানটা একটা তাও একটু রিটায়ার্ড এরকম একটা সেটিং। এবং এদের মধ্যে সবচেয়ে ইম্প্যাক্ট ফেলেছে স্যান্ডম্যান, যে স্যান্ডম্যান 75টা ইস্যু ধরে পড়া এবং পুরো যে যাত্রাটা স্টোরিটার পড়ার পর it felt like an experience, not a story. যে I was part of the story. I was not someone reading the story, but I was rather inside the story. অনেক immersive. এবং গ্র্যাজুয়াল শিফট গুলা হয় যে স্টোরিতে প্রথম দিকে একরকম, তারপর লাস্টে ফ্যান্টাসি একটু ওরকম যা করছে,
আই গেস এগুলো সবকিছুই তোমার মাঝে অনেক ইম্প্যাক্ট নিয়েছে। আমি বলবো স্যান্ডম্যান পড়ে যদি কারো ভিতরে কেউ কোনো আবেগ না আসে, ডেফিনেটলি রোবট, ডেফিনেটলি heartless হতে হবে তাকে, something like that. Okay, so that was your first মানে non superhero comic, or মানে তোমার যে ইন্টারেস্টটা আসে আর কি ওই কমিকটা থেকে, so you read it and তারপরে হলো মানে what else did actually মানে non superhero comic যখন আমরা বলি, you know, it has to be really relatable অথবা realistic, you know, লাইফের সাথে রিলেট করা যায়, so could you relate something like that তোমার নিজের লাইফের সাথে? হ্যাঁ, যেমন স্যান্ডম্যানের প্রোটাগনিস্ট যে ড্রিম, যে হি ইজ দ্য পার্সনিফিকেশন অফ দ্য আইডিয়া অফ ড্রিম, right, and he's very stubborn, যে he knows যে আমি কোন কাজটা করলে সবার জন্য ভালো হবে, কিন্তু খামাখা নিজের প্রাইডের জন্য ঘাটতারামি করছে না, আমি করবো না, কেন মানির জন্য টানাটানি না, করবো না, আমার মতে যে আমি জানি আমি একটা কাজ করতে পারবো, আমি করার সামর্থ্য আছে, আমি করবো না কারণ আমার করার কোনো ইচ্ছে নেই, আমি মানুষ, আমার ইচ্ছা হচ্ছে না, আমার রুম পরিষ্কার করার ইচ্ছে না, আমি কেন পরিষ্কার করবো? এটা কিন্তু আমারও হয় যে আরে কেন পরিষ্কার করা, ফালায় রাখি না, কি অসুবিধা, কালকে সকালে পরিষ্কার করলাম, অবশ্য আমার ঘরে বিপদ হয়ে যাবে কারণ বউ আছে। বাট ওখান থেকে অন্যান্য যেসব সিরিজ যেমন স্যান্ডম্যান একটা ফ্যান্টাসি সিরিজ, কিন্তু আবার কিছু অনেক রিয়েলিস্টিক কিছু সিরিজ যেগুলোতে যেমন এক্সট্রামিনেটরস, এটা ভার্টিকাল আরেকটা সিরিজ, এটা হচ্ছে একটা ইনসেক্ট এক্সট্রামিনেশন কোম্পানিকে নিয়ে, যে তারা বাসায় বাসায় গিয়ে তেলাপোকা ইঁদুর মেরে আসে, মাঝে মধ্যে উই পোকাও। আচ্ছা, এটা নিয়ে ওদের কতটা ঝক্কি পোহানো লাগে। আচ্ছা, ওয়াও, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। মানে প্রেমিসটা চিন্তা করছে এটা কিন্তু মানডেইন কিছু একটা হওয়ার কথা, কিন্তু এর মাঝেও কি কি টুইস্ট দিয়েছে, রাইট। আচ্ছা, যে উই পোকার জন্য তেলাপোকা ইঁদুর এগুলো আমরা তোমার রাখছি কি আর স্যান্ডেল আনো কই, একটু বিষ ছিটিয়ে দাও, শেষ হয়ে যাবে। মানে কমিকে ওদের এক একজনের যে কন্টেক্ট, যে আমি কেন এই কাজ করছি, আমি কেন বেরা কোনো কাজ করছি না, কারণ আমি এটা ভালো পারি, আমি এটা করবো, আমার ফ্যামিলির ব্যবসায় এটা অনেক বছর ধরে আছে, আমি কন্টিনিউ করবো। যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি বলবো যে স্টোরিটার চেয়ে এখানে রাইটারদের ক্যাপাবিলিটি আরো বেশি স্ট্রং, যে প্রেমিস যেটাই হোক, একটা রাইটার যে কোনো গল্পকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে, সেটা অটোমেটিক একটা ভালো গল্প হয়ে যাবে। দ্যাটস ট্রু। এখন যদি একজন যদি লেখে ধরুন ময়লা আবর্জনাকে দিয়ে কিভাবে টাকা কামানো যায়, সেইটাও কিন্তু একটা হিট হয়ে যাবে। অফকোর্স, কেউ যদি এরকম দেখাতে পারে কোন সুপারহিরো ময়লা আবর্জনাকে পাল্টে জরুরি কোন জিনিস বানিয়ে ফেলছে, যেমন মনে করো আমার মনে আছে 60s এ সুপারম্যানকে দেখাতো কয়লা সে হাত দিয়ে চাপ দিয়ে ডায়মন্ড বানিয়ে ফেললো, ওইরকম কোন দরকার পড়লেই পানির গভীরে চলে গিয়ে উঠায় নিয়ে আসবে, কোন অনেক কিছু উঠায় যা বিক্রি করবে, এইরকম ব্যাপার আর কি। আচ্ছা, দেখ, তো আমরা তুমি একটা কমিকের ব্যাপারে আমাকে আজকে বলছিলে যে এয়ার, এটার ব্যাপারে আমি নিজেও জানতে চাই, কারণ আমি এয়ার পড়িনি। এয়ার আমি পড়েছিলাম কারণ আমি মানে ভার্টিগো যে পাবলিশারটা, এটা হচ্ছে ডিসির একটা অঙ্গ সংগঠন, রাইট, কিন্তু ডিসি যে যখন ডিসি মেইনলি ফোকাস করে সুপার হিরোদের উপর, ভার্টিগো মেইনলি ফোকাস করে একটু ম্যাচিউরড রিডার এবং মেইনলি কিছু যেটা অতি প্রাকৃতিক, কিছুটা সুপার ন্যাচারাল, কিছুটা অ্যাবনর্মাল, আপনি যেরকম বললেন। না, অ্যাবনর্মাল শুধু তোমার রিডিং, আর কিছু না, রিডিং স্পিড আই শুড সে। সুপার ন্যাচারাল ক্ষেত্রে যে এমন কিছু যেটা সহজে সম্ভব না। আচ্ছা, তো এয়ারের প্রেমিসটা এই যে শুরুটা হয়েছে, ওরা রাইটার হচ্ছে জি উইলো উইলসন, আচ্ছা আচ্ছা, এক আমেরিকান মুসলিম ভদ্র মহিলা, লাম্বারজেইনসার, জি, উনি এখন ফাটিয়ে দিচ্ছে, এখন তো সে হিট। এবং আপনি উনি যে মিস মার্ভেল যে বর্তমান যে কমলা খান, ওনার রাইটার উনি। আচ্ছা, সো উনি এখন সব দিকে ফাটাচ্ছে, ইমেজও ফাটাচ্ছেন, মার্ভেলেও ফাটাচ্ছেন, মানে খুব ফেমাস। তো এটা ছিল ওনার দ্বিতীয় লেখা, দ্বিতীয় কমিক বুক। ওকে, এটা যারা মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছে, এটার তাদের জন্য এটা খুবই পরিচিত হবে। প্রথম সিনটাই যে মেইন ক্যারেক্টার সে প্লেন থেকে পড়ে যাচ্ছে এবং তাকে আরেক পাশে জড়িয়ে ধরে আছে। আচ্ছা, এখন তার প্রশ্ন যে ওয়েট, ইজ দিস আ সিন ফ্রম প্যারাডাইস লস্ট? বলছে নট এক্স্যাক্টলি, কারণ ওখানে প্যারাশুট ছিল, আমাদের কাছে প্যারাশুট আছে। ওখান থেকে স্টোরিটা চলে যায় সাবকন্টিনেন্টে, বাংলাদেশের কাছে বর্ডারে, এবং স্টোরি তোরা বাংলাদেশকে মেনশন করে, এবং প্রথমবারের মতো কোনো কমিক্সে বাংলাদেশকে ওরা বন্যা বা ভূমিকম্পের জন্য মেনশন করেনি। ওকে, ভালো কিছুর জন্য করেছে, ফ্লাইট আটকে ছিল,
আচ্ছা আচ্ছা মানে ট্রানজিট ছিল বা সামথিং লাইক দ্যাট এন্ড ফ্লাইট ডিলেড হয়েছে যে তখন ওরা বাংলাদেশে ওদের প্লেন আটকে আছে। এবং স্টোরিটা মেইনলি হচ্ছে যে আমরা জিওগ্রাফি কিভাবে দেখি, এখন ওদের মিলিয়ে কিছুটা সাইফাই কিছুটা ফ্যান্টাসি দুটো মিলিয়ে যে একটা ইঞ্জিন আবিষ্কার করে যেটা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আরেক জায়গায় অনেক এক মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে যদি পাইলট ফোকাস করে। তো ইঞ্জিনটা ডেভেলপমেন্ট, ইঞ্জিনটা চালানোর জন্য যে মানসিক শক্তি লাগে সেটা নিয়ে যে আমাদের পারসেপশনটা কতটা অল্টার করতে পারি আমরা, যা আমার হচ্ছে মনে হয় যে আচ্ছা 1 কিলোমিটার তো আমাকে সে 1 কদমের মতোই। তো ওই স্কেলিংটা নেই যে পাইলট তার কাছে দূরত্বটা সে স্কেল করে, আচ্ছা তার পারসেপশনটা ইঞ্জিনটা এক্সপ্যান্ড করে এবং সাথে সাথে প্লেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। বাহ কি ইজি! চিন্তা করেন ঢাকাতে হলে বাসা থেকে বের হয় আমি ট্রাফিক জ্যাম ফেস করবো না, বনানীতে যাবো এখন। চিন্তা করো, I wish আমার এই পাওয়ারটা থাকতো। I mean, we all wish that. Right? তোমরা তো তাও চড়ে আসছো, আমার তো চালাতে হয়, কি কষ্ট। হ্যাঁ, এই এক্সটারমিনেটরস এর পর আমরা এর নিয়েও কথা বললাম। আসলে এগুলো পড়ে একটা পুরো অন্য অ্যাঙ্গেল চলে আসে না কমিকে, যে সুপারহিরো একটা আর এটা রিলেটেবল মোর আই গেস। এখানে কোনো মানুষের কোনো ব্যক্তিগত কোনো বাড়তি পাওয়ার নেই, এখানে পুরোটাই প্রযুক্তি বা মানসিক ধরুন কালচারাল বিশ্বাসের উপর, একদম আর কিছুই না। এখানে জাস্ট কেউ স্পেশাল না, এখানে যারা মেইন ক্যারেক্টার তারা সবাই ভুল করে, তাদেরকে ভুল মানুষ ধরিয়ে দেয়, তারা মার খায়, তাদের চাকরি চলে যায়, কিন্তু তারা হাল ছাড়ে না। এই জিনিসগুলো আসলে এত সুন্দর করে ডে টু ডে লাইফ তুলে ধরলে আই গেস সবারই এরকম একটা কানেকশনটা তাড়াতাড়ি ফিল করা যায় মনে হয়, যেই কারণে অনেকে মনে করো সুপারহিরো পড়তে গেলে বলবে যে আরে এটা তো মেক বিলিভ একটা কিছু, যে এটা সত্যি না, এই হচ্ছে এখানে তো সম্ভব এগুলা যা দেখাচ্ছে। আরেকটা কমিকের ব্যাপারে নিলয় তুমি বলছিলে আজকে গ্রেট প্যাসিফিক এর কথা। হ্যাঁ ভাই, এটা তুমি এগুলা কি সবই তো মনে হয় গত 3-4 বছরের, গত 2 বছরের রাইট। গ্রেট প্যাসিফিক গত বছরই শেষ হয়েছে। ও সব এই এয়ারও তো শেষ হয়েছে। হ্যাঁ, এয়ার শেষ হয়েছে 2010 এর দিকে, 10-11 দিকে। আচ্ছা, আর গ্রেট প্যাসিফিকটা শেষ হয়েছে গত বছর। এগুলা কি 50টা ইস্যু কি আরো বেশি? না ভাই, গ্রেট প্যাসিফিক হচ্ছে 14টা ইস্যু, আচ্ছা এয়ার 24টা। একটু ছোট ছোট, কারণ এখনকার দিনে যেটা করে আগে কমিকগুলো সিরিয়ালাইজ অনেক বছর ধরে চলতো, এখন রাইটারের কন্ট্রাক্ট বেশি, সবাইকে কম দেয়, এবং যদি সেলস বেশি না হয় তখন সিরিজ ক্যান্সেল করে দেওয়া লাগে। হ্যাঁ, এটা আই গেস আস্তে আস্তে সবকিছু এরকম করে যে কম্পিটিশন সবকিছু বাড়ছে, চিন্তা ভাবনা কি বলবো। আর এটা আমরা যারা পড়তে চাই আমরা অনেক কিছু মনে করি যে আচ্ছা এই লোকটা কেন এই টাইটেলটা লিখছে না, এ লিখলে তো ফাটায় ফেলবে, এরকম চিন্তা হয়। কিন্তু আমাদের কথা শুনবে কে? এক্স্যাক্টলি। আর আরেকটা বড় কথা যে আমরা কোন একটা সিটকে চালিয়ে রাখতে, যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদের সেটা কেনা লাগবে। এবং সবসময় দেখা যায় যে বাংলাদেশের জন্য কয়েক বছর আগে বাংলাদেশের কমিক্স না অসম্ভব ছিল না। জামিল ভাই, জামিল কমিক্স এন্ড কালেক্টেবলস, রাইট, উনি একটা ব্লেসিং। That's true. জামিল ভাই যদি শুনে থাকেন বলছি আপনার we actually had the privilege to tell him that on air, কারণ সে আমাদের শোতে এসেছিল। Most probably জামিল ভাই এখন পাশের বিল্ডিং এ আছে, দেখে আনতে পারতাম না। আমি প্রত্যেকবার ওনাকে দেখলে মনে আছে এই লোকটা, উনি ওনার ছোটবেলার স্বপ্ন ছিল আচ্ছা আমি কমিক্স পড়তে আমার সমস্যা হয়, আমি চাই না ভবিষ্যৎ জেনারেশন জিনিসটা সাফার করুক, এবং আমি কমিক্সের দোকান দিতে চাই, যে কতজন মানুষ তার ছোটবেলার শখটা পূরণ করে থাকতে পারে যেভাবে। এটা তো সাহস করেছেন, এবং শুধু চিন্তা করলেই যে হলো তা কিন্তু না, একটা বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সবসময় ফিজিবল নাও হতে পারে। তার উপর কমিক কোন অর্গানাইজ করছেন, রাইট, এত বছর ধরে। হ্যাঁ, 3টা বছর, এবং লাস্টেরটা যেই ভালো হয়েছিল সাজানোটা। ইনফ্যাক্ট লাস্ট বার গিয়ে নিলয় কিন্তু ওখানে ভলান্টিয়ার ছিল, আমি ফ্রি কমিক কিছু ভালো পেয়েছি ওর কাছে। 3 বছর ধরে ফ্রি কমিক দিয়ে দিচ্ছি ভলান্টিয়ার করে। নিলয় আর নাভিদ তারা দুজনই। জামিল ভাই আপনি শুনে থাকলে শুনেন, আমি একটু বেশি নিয়ে গিয়েছিলাম। ওকে, আমরা তো অনেকগুলো কমিকের নাম শুনলাম। এনিথিং এলস দ্যাট ইউ উড লাইক টু শেয়ার, মানে তোমার কোনো ফেভারিট কোনো কমিক যেটার কথা বিবি এখনো বলা হয়নি? আমি বলবো কিছু কমিক আছে যেগুলো
সেখানে বলবো গ্রাফিক নভেলের কথা। যে আমি ডিস্টিংগুইশটা করে নিই যে কমিক হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা সিঙ্গেল ইস্যুতে পাওয়া যাবে চিকন, ধরুন 20 থেকে 32 পেজ, হয়তো 22 থেকে 32 পেজের খুব পাতলা কাগজের। গ্রাফিক নভেল গুলো হবে একটু মোটা এবং পুরোটা একটা গল্প। কমিকে যেমন হয়তো ঘটনা ওখানে শেষ না, পরে ইস্যুতে কন্টিনিউ। গ্রাফিক নভেল গল্পটা ওখানেই শুরু, ওখানেই শেষ। আচ্ছা, তুমি মনে হয় একটু ইন্টারপ্রেট, তুমি মনে হয় টিপিবির ব্যাপার একটু বলতে চাবে। হ্যাঁ, ওইগুলো পেপার ব্যাক হলে এগুলো ট্রেড পেপার ব্যাক, হার্ড কভার। বাট সেলফ কন্টেন্ট হয়ে গেলে গ্রাফিক নভেল। না, ওই যে প্রিভিয়াসলি পাবলিশ গুলো টিপিবিতে যেটা, সেটা কি বলছি, ওই পুরন গুলো আবার অরিজিনাল হলে যেমন গ্রাফিক নভেল হিসেবে বলছে, আবার পুরন যে সিঙ্গেল কমিক বইগুলো ওগুলো আবার একসাথে করে পেপার ব্যাক ফরম্যাটে পাবলিশ করা হয়। আচ্ছা আচ্ছা, ওকে। বাট গ্রাফিক নভেল সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাটে পাবলিশ করে। তো ওগুলোর মধ্যে আমি বলবো যে কিছু কমিক আছে যেগুলো এক্সেপশনালি ভালো, ক্লাসিক। যেমন ধরুন হাবিবি, এটা যদি কেউ পড়ে থাকে যে এটা হচ্ছে আরেকটা এক্সপিরিয়েন্স, যে এটা আমার আজকে আনা উচিত ছিল এটা। তুমি পার্সেপলিস কিংবা কিছু এরকম নিয়ে আসলে, পার্সেপলিস বলবো যে পার্সেপলিস একটা অটোবায়োগ্রাফি, এটারও নিয়ে মুভিও আছে। যে এটা মার্জিন সাত্রমের লেখা, তার শৈশব কিভাবে কেটেছে ইরানে, তিনি কিভাবে ইউরোপে পালিয়ে গিয়েছিলেন ইরানে ইসলামিক রেভলিউশনের পরে, এবং আবার ফেরত যাওয়া ইরানে, সেখানে ওনার বড় হওয়া, সবকিছু মিলে এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তার জন্য। বাট হাবিবি হচ্ছে এক রাইটারের লেখা, যার মানে ক্রেগ টমসনের লেখা, এবং তার যে কনসেপ্টটা ভয়াবহ, সে প্রত্যেকটা জিনিস মানে তার ছবি আঁকার যে বর্ণনা, যে ক্যালিগ্রাফি ইউজ করেছে, ওটা দেখে আমি বইটার হাত দিই, জাস্ট একবার দেখে আমি কিনে রেখেছি, আমি এটা খুলতে পারবো। মানে ধরা যাবে না এরকম একটা বই, ধরে নষ্ট হয়ে যাবে এরকম কিছু। এবং এটার স্টোরিটা অসাধারণ, যে একটা একদম ছোট 10 বছরের একটা মেয়ে আর 8 বছরের একটা ছেলে, তারা মিডল ইস্টে কোথাও হারিয়ে গিয়েছে মরুভূমিতে। মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো, মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো এক বাজারে, ছেলেটাকে আরেক বাজারে। বাট দুজন একসাথে অনেক বছর বড় হয়েছে, একজনের সাথে থাকতে পারে না। এটা ওদের 20 বছরের গল্প, যে 20 বছর ধরে কিভাবে একজনকে খুঁজে বের করে। Wow, that is so interesting. দেখো এখানে কিন্তু সুপারহিরো আর এগুলো কিন্তু পুরোই আলাদা, একদমই ডিফারেন্ট। মানে ইটস টোটালি পুরো একদম রিয়েল লাইফে যে ঘটনাগুলো হয় সেগুলো নিয়ে এত বছর ধরে যে ঘটনাগুলো আমরা ছোটবেলায় মনে আছে নিলাম, আমরা যখন জেফ্রে আর্চারের বইগুলো পড়তাম, যে ফুল একটা তার ছোটবেলা থেকে শত্রুতা কিংবা রেষারেষি যাই হলো, প্রায় অনেক ক্ষেত্রেই দেখা যেত শেষ পর্যন্ত কাহিনী যেত। এরকম পুরো একজনের জীবন, পুরো একজনের লাইফ টাইম গল্পগুলো, হ্যাঁ খুব ভালো ইয়ে হয়। তখন মানে ছাড়া যায় না, আচ্ছা বইটা শেষ এখন কি হবে, এরপরে কি হলো। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাবো তোমার সুপারহিরোদের মধ্যে, যদি আমরা কথা বলছি নন সুপারহিরোদের মধ্যে ফেভারিট কে, কেবল বাদে? Difficult question. Yes, that's why I said Cable বাদে। No, mainly আমি Cable পছন্দ করি কারণ Cable is not essentially a superhero. That's true. Second tier কিছু। এবং সুপারহিরোদের মধ্যে আমার কাউকে ওরকম পছন্দ না, কারণ ইফেক্টিভ কিন্তু কেউই না। এখন এটা কাহিনীর প্রয়োজনে কে এফেক্টিভ হবে? না, কাহিনী, ওদের ক্যারেক্টারটাই এরকম। ধরুন একটা সুপারম্যান কাউকে মারবে না, ব্যাটম্যানও কাউকে মারবে না, একদম ঠেকায় না পড়লে। সিনেমায় তো এখন উল্টায় দিবে, এখন সিনেমায় তো স্পয়লার অ্যালার্ট। আচ্ছা, মানে তাসিন ভাইয়ের সামনে আসলে সুপারম্যানের এগেইনস্টে কিছু বলা যায় না। নট দ্যাট, এটা কিন্তু প্রত্যেকটা হিরোর ক্ষেত্রেই প্রযোজ্য। ও যেটা বলছে, আমি বলবো আমার ফেভারিট ক্যারেক্টার হবে ভিলেন গুলো। যেমন লেক্স লুথর আমার প্রচন্ড পছন্দ, যে তার অবজেক্টিভ হচ্ছে কি মানব জাতিকে এগিয়ে নিয়ে, না মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। সে সববার বলে যে ফর দ্য advancement of mankind Superman must leave, কারণ আমার মানুষের কাছে সমস্যা হয়েছে, সুপারম্যান এসে ঠিক করে দিবে। ব্রিজ ভেঙে পড়েছে, সুপারম্যান ঠিক করে দিবে। সুপারম্যান না, তোমার একটা ধারণা থাকে, আচ্ছা ব্রিজটা আরো টেকসই করে বানাই, আমাদের রেস্কিউ সার্ভিস আরো ইফেক্টিভ হোক। বা সুপারম্যান থাকলে পরে ছাদ থেকে পড়ে যাচ্ছি, সুপারম্যান বাঁচাবে। আচ্ছা,
তো এইটা নিয়ে লুথরের বারবার খোঁচা দেয় সুপারম্যানকে, রাইট, যে তুমি নিজেকে কি মনে করো, দেবতা মনে করো কোন, যে আমাদেরকে উদ্ধার করে আমরা তোমাকে উপাসনা করব, রাইট। এনিওয়েজ আমরা বুঝতে পারছি নিলয় বলবে না তার ফেভারিট সুপারহিরো কে। আমার তো জাস্ট মনে হচ্ছে যে ওর নন সুপারহিরো গুলো আরো বেশি ওকে ইন্টারেস্ট করে। আই থিংক হি ইজ মোর ইনটু মানে রিয়েল স্টাফ। আই গেস সো। নন সুপারহিরোদের ব্যাপারে কথা বলি, এদের মাঝে তোমার যে এই যে কমিক, নন সুপারহিরো কমিক তো অনেক পাবলিশারই আছে, ইমেজ আছে, ওয়াইল্ডস্টর্ম, এই যাদের কথা বলছো আরো অনেকে আছে, এভিটার প্রেস, ডাইনামাইট। হ্যাঁ, ডাইনামাইট। ইনফ্যাক্ট আমার তো ওই অ্যাভাটার প্রেসে কিছুদিন আগে কি রেচেল রাইজিন কারা বের করলো, এটা অ্যাভাটার নাকি, এগুলো অনেকগুলাই যা করছে ভালো। আর ইমেজ তো কি দিয়ে যাচ্ছে, ইমেজ প্রতি বছর বের করে। যেমন কিছুদিন আগে কথা বলছো যে একটা ফিমেল জেমস বন্ড হওয়া উচিত, বাট ইমেজ গত 2 বছর ধরে একটা কমিক্স ছাপাচ্ছে নাম ভেলভেট, একটা ফিমেল স্পাই নিয়ে, মধ্যবয়স্ক ফিমেল স্পাই, লেখ রাইটার এড ব্রুবাকার, আর্টিস্ট স্টিভ এপটিং, অসাধারণ আর্ট, অসাধারণ গল্প। ও পুরো ক্যাপ্টেন আমেরিকার টিমটাই, না মানে এপটিং আর ব্রুবাকার আছে। আচ্ছা, ওকে। এবং সেটা ধরুন পুরো ফিমেল নিক ফিউরির মতো, এখানে কোনো সুপার পাওয়ার নেই, কিচ্ছু নেই, একদম ক্লাসিক জেমস বন্ডের স্টোরিগুলোর মতো, যে 60-এর দশকে স্টোরিটা সেট করা। তো যারা ক্লাসিক যে ইয়েন ফ্লেমিং এর নভেলের ফ্যান, তাদের জন্য এটা পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য ব্রুবাকারের এগুলা পড়িনি। আমার কিছুদিন আগে যেমন একটা পড়ছিলাম সিম্পল সাদার্ন বাস্টার্ডস। এ কি, এ তো একটা সিম্পল আমেরিকান ফুটবল নিয়ে একদল লোক কি উঠে পড়ে লাগছে এক শহরে, সেখানে একজন কোচ কি করে প্রায় গ্যাং নিয়ে থাকছে, এইটা নিয়ে একটা কাহিনী পুরো সিরিজ করছে। এবং প্রথমেই যাকে ভাবছি প্রোটাগনিস্ট, সে মরে যাচ্ছে। মানে কোন টুইস্ট কি হবে কিছু বুঝতে পারছি না। ইমেজের রাইটিং কোয়ালিটি অন্য, ইমেজ শুরুতে বলে দিয়ে ইমেজের যে পলিসিটা, যে আমাদের কোনো সুপারহিরো আমাদের শরীরে অত বেশি নেই, স্পন আছে আর টুকটাক স্যাভেজ ড্রাগন, হ্যাঁ, বাট যখন রাইটার লেখে যে নিজেদের স্টোরি কমপ্লিট কোন সম্পূর্ণ ছাড় দিয়ে, রাইটার নিজের মতো ইচ্ছা মতো গল্প বানাক, মনের মাধুরী মিশিয়ে। এবং ইমেজ কিন্তু এখন তাদের টিভিতেও সাকসেস পাচ্ছে। তুমি হয়তো জানো না, দ্য ওয়াকিং ডেড, এটা কিন্তু ওই রবার্ট কার্কম্যানের ইমেজেরই, আচ্ছা, ওর ওখান থেকেই এসছে। এরকম আরো অনেকগুলো তো পাইপলাইনে আছে। আমি যদি স্পনের মুভি তো সেই 95 মনে বের হয়েছে, ওইটা কিন্তু Okay, so I have a question for Niloy. সেটা হচ্ছে যে আমরা তো অনেকেই দেখি যে সুপার হিরোদেরকে পছন্দ করেন, লাইক ইউ লাইক নন সুপার হিরো কমিক্স মোর। সো হোয়াট, মানে ইন ইউর ওপিনিয়ন তোমার কি মনে হয় যে ফর রিডার্স, রাইট, যারা মনে করো কমিক পড়ছে, ওদের জন্য নন সুপার হিরো কমিক্স বেটার হবে নাকি সুপার হিরো কমিক্স? হোয়াটস অ্যাকচুয়ালি মোর, লাইক ইউ সেড, এফেক্টিভ ফর রিডার্স? আমি বলবো যেটা রিডারকে বেশি আরো স্ট্রংলি যেটা রিলেট করতে পারে, যে থিম গুলো কিন্তু একই থাকছে, যে সেভিং দ্য ওয়ার্ল্ড, ফাইটিং এগেইনস্ট সামথিং দ্যাট ইজ রং। এক্স্যাক্টলি, যে সুপার হিরো সে ফাইট করে তার সুপার পাওয়ার দিয়ে, আর যে নন সুপার হিরো তারা জাস্ট এভরিডে স্ট্রাগলস ফেস করছে। এবং ধরুন একজন মানুষ যদি তার ডিভোর্স হয়ে যাচ্ছে, তার 3টা বাচ্চার খরচ চালানো লাগবে, তার বউয়ের খরচ চালানো, তার বউ আরেকজনের সাথে থাকবে, কিন্তু সে কিছু বলতে পারবে না, তার খরচ দিতে থাকা লাগবে, তার ব্যবসা যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থায় সে ডিপ্রেশন। বাট এই জিনিসটা যদি সে কম্প্যাক্ট করে একটা স্টোরির মধ্যে, তো আমি বলবো যে ওইটা কিন্তু একটা সুপার হিরোর স্ট্রাগলের মতো, and it becomes like an inspiration for a lot of people as well. সুপার হিরোদের জন্য ওরা নিজে ফেইলিউর নিয়ে ওরা চিন্তা করে, আচ্ছা, I failed to save someone today. Am I still a hero? Right. A question আসতেই থাকে, I guess. Exactly. Almost I think প্রতি একটা দুটো সিনেমাতে এরকম সিন থাকে। অ্যামেজিং এক্সপেরিমেন্ট 2-তে 2 না 1 ছিল মনে আসছে না, ইয়া যে মারা গেল, এমা স্টোন যে মারা গেল পরেরটায়, সেকেন্ডটা। বাট পরেরটা আমি এটা আশা আই মাস্ট কনফেস, আমি ফর 50 মিনিটস দেখে আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আমার ভালো লাগেনি। ওকে, প্রোডাকশন কোশ্চেন। বাট এনিওয়েজ, সেটা আমরা যখন এখন টিভি মুভিজ ওখানে আসলাম, তোমার কোনো পার্টিকুলার ফেভারিট এই টিভি শো সুপারহিরো থিমড কিংবা মুভিজ সুপারহিরোদের এরকম কোনো ফেভারিট আছে? জেসিকা জোনস। আচ্ছা, মার্ভেলের জেসিকা জোনস। আমি যখন আমার যদি মনে আছে যে টিভিতে বর্তমান যে এত যে পপুলারিটি সুপারহিরো শোতে, তা শুরু করেছিল স্মলভিল অনেক বছর আগে। কিন্তু তারপর যখন ডিসি অ্যারো বের করার পর পপ অন্য লেভেল উঠে গেল।
তো ডিসি ছাড়লো অ্যারো, মার্ভেল ছাড়লো এজেন্টস অফ শিল্ড, ডিসি বের করলো দ্য ফ্ল্যাশ এন্ড গথম আনলো পরে। তো এরপর পাল্লা দিয়ে একটা কোম্পানি একসাথে পাল্লা দিচ্ছে। এর মাঝে তো আচ্ছা ওটা তো অবশ্য না, ওয়াকিং ডেড অবশ্য সুপার হিরো ঠিক না ওরকম পোস্ট, কিন্তু ওরা এরপর এতটা পপুলার। হ্যাঁ, কারণ ওদের বইটা কিন্তু অনেক ভালো, পড়লে একবার ছাড়া যায় না। আমার মনে আছে আমি একবারে মনে হয় প্রথমে 20টা ইস্যু একসাথে পড়েছি। ব্ল্যাক এন্ড হোয়াইট কমিক্স কিন্তু এগুলো হয় না, কিন্তু তোমার পড়লে, এবং আই মাস্ট সে ওদের শোটা চেয়ে কমিকটা কয়েক হাজার গুণ ভালো। তার চিন্তা করে দেখেন যে কমিকটা মানে শোটা নিয়ে মানুষ এত উৎসাহ, কমিকটা নিয়ে কতটা অরিজিনাল ফ্যানস হতে হবে। এনিওয়েজ, আমরা অনেক কিছু জানতে পারলাম নিলয়, বাট একটা ব্যাপার আমি নিলয়ের একটু অ্যাড করব। নিলয় কিন্তু গত বছর কনফারেন্সে পেপার প্রেজেন্ট করে এসেছে কমিক রিলেটেড। সো উই উড আমি এটা বলছি কারণ আমিও সেই কনফারেন্সে ছিলাম। আমি তখন হঠাৎ দেখি আচ্ছা একটা স্টুডেন্ট সেও আসলো, সেও প্রেজেন্ট করবে। হি ওয়াজ ভেরি গুড। ওকে, এবং আমরা আশা করব ভবিষ্যতে যেহেতু ও পড়ছে ইংলিশে, এরকম হয়তো আরো কমিক নিয়ে আরো কাজ করবে, রিসার্চ, আরো পেপার, আরো অনেক কিছু করবে। Okay, so Niloy, thank you so much for coming to Colors FM 101.6, and I hope তোমার এক্সপেরিয়েন্সটা ভালো ছিল, মানে you could share, you know, what you read and what not. So তোমার কেমন লাগলো especially Comic Buzz এই শোটা এসে কেমন লাগলো? অসাধারণ। And we would like to wish you all the very best with your future writing and everything. Dhaka Tribune, you're working as a sub-editor, so yes, definitely. I want to ask you this as well, but are you doing anything for the comic movement? Dhaka Tribune related kichu kora hocche? Do you have any plans? Je kora uchit, something like that? It's my first one, Dhaka Tribune, and for now, I just want to learn how the tools of the trade. Maybe future amra dekhte pabo, right? Okay, so thank you once again, Niloy, for coming to Comic Buzz. আর আজকের জন্য কমিক বাজ আমরা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহ, আগামী টিউসডে। সো স্টে টিউন এন্ড কিপ লিসেনিং টু কলিজ এফএম 101.6। আজকে আমাদের থেকে টাটা, বাই বাই। বাই। Colors FM 101.6